নমস্কার বন্ধুরা, পাহাড়, জঙ্গল এবং সমুদ্র ছাড়াও একদিনের ধারের কাছের ভ্রমণ আমার বেশ প্রিয়। সেইভাবেই একদিনের ভ্রমণে আজকে বেরিয়ে পড়লাম আমাদের হুগলি জেলার ত্রিবেণী ও তার আশেপাশের কিছু জায়গাতে, যেখানে দেখাবো সেখানকার মূল 5টি দ্রষ্টব্য। সেই মতোই ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে বেশ ইন্টারেস্টিং, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। সকালে শ্রীরামপুর থেকে 10:30টার কাটোয়া লোকালে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য ব্যান্ডেলের পরের স্টেশন বাঁশবেড়িয়া। সেখান থেকেই টোটোতে জনপ্রতি 10 টাকা ভাড়াতেই পৌঁছে গেলাম এখানকার বিখ্যাত এবং পৌরাণিক হংসেশ্বরী মন্দির। বহু প্রাচীন এই মন্দিরের আশ্চর্য নির্মাণশৈলী দেখে বারবার অবাক হতে হয়। শোনা যায় 1799 সালে ডিসেম্বর মাসে রাজা নৃসিংহদেব মহাশয় এই মন্দিরের শিলান্যাস করেন, কিন্তু এই মন্দিরের দ্বিতীয় তলা নির্মাণ করার পরে রাজার মৃত্যু হয়, যার পরে এই মন্দিরের কাজ অসমাপ্ত থেকে যায়। এরপরে 1814 সালে রাজার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী মন্দিরের বাকি কাজ সমাপ্ত করেন এবং এইভাবেই রত্নশৈলী ধাঁচের এই অদ্ভুত স্থাপত্যের জন্য এই মন্দিরটি বিখ্যাত হয়ে ওঠে। রাজা নৃসিংহদেব মহাশয়ের মাতা ছিলেন রানী হংসেশ্বরী। সেই মতোই এখানে আদিশক্তি জগৎজননী কালীর বিগ্রহ রূপে মায়ের পূজা করা হয়। প্রায় 21 মিটার দীর্ঘ এই মন্দিরে দেখা মিলবে 13টি মিনার, যেগুলিকে দেওয়া হয়েছে সুন্দর পদ্ম ফুলের আকার। এছাড়া এই মন্দির প্রাঙ্গণেই দেখা যায় টেরাকোটার কাজ বিশিষ্ট আরও এক পৌরাণিক মন্দির, যেটা 1679 সালে নির্মাণ করে রাজা রামেশ্বর দত্ত। কৃষ্ণলীলা ছাড়াও এই মন্দিরের অপূর্ব টেরাকোটার কাজে খচিত আছে রামায়ণ এবং মহাভারতের বহু গল্প। ভগবান কৃষ্ণর নামে এই মন্দির নির্মাণ হয়েছে বলে এর নাম রাখা হয় অনন্ত বাসুদেব মন্দির। বাঁশবেড়িয়াতে এই দুটি ঐতিহাসিক মন্দির দেখার পরে এখান থেকেই একটি টোটো ভাড়া করে আমরা চললাম আমাদের পরের গন্তব্য ত্রিবেণী। বাঁশবেড়িয়া থেকে যে কোনো লোকাল ট্রেনেও আসা যায় এর পরের স্টেশন ত্রিবেণী। ত্রিবেণীর ঐতিহাসিক শ্মশান ঘাট দেখার পরে আমরা দেখে নিলাম এখানকার বিখ্যাত সঙ্গম, যেখানে মিলিত হয় গঙ্গা, যমুনা এবং সরস্বতী। 3 নদী একসাথে মিলে যায় এখানে, যার জন্য এই জায়গাটিকে বলা হয় ত্রিসঙ্গম অথবা মুক্তবেণী। ত্রিবেণী সঙ্গম দেখার পরে আমরা পৌঁছে গেলাম এখানকার প্রাচীনতম জাফর খাঁ গাজী দরগাতে। 1298 সালে স্থাপিত এই মসজিদ বাংলায় সবচেয়ে প্রাচীনতম দরগার মধ্যে একটি অন্যতম। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে ত্রিবেণীতে প্রথমবার মুসলিম শাসন শুরু হয়, যার প্রথম শাসক ছিলেন জাফর খাঁ। 1298 থেকে 1313 সাল পর্যন্ত তিনি সপ্তগ্রাম অধিকার করেন এবং 1298 সালে
তাঁর দৌলতেই স্থাপিত হয় এই মসজিদ। শোনা যায় এক যুদ্ধে নিহত হন জাফর খাঁ, যার পর তাঁকে সমাধিস্থ করা হয় এই মসজিদে। খুঁটিয়ে দেখলে লক্ষ্য করা যায় এই মসজিদের দেওয়ালে আছে কিছু হিন্দু দেবদেবীদের খোদাই করা মূর্তি ও নকশা। মসজিদটির এই গঠনশৈলীর মধ্যে দিয়ে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের একটি অদ্ভুত মিশেল পাওয়া যায়। সব মিলিয়ে সবুজের সমারোহের মধ্যে প্রাচীন এই দরগাটি বেশ লাগবে। সুতরাং ত্রিবেণীতে আসলে দেখতে ভুলবেন না জাফর খাঁ গাজীর প্রাচীন এই দরগাটি। দরগার কাছেই গঙ্গার তীর থেকে দেখা যায় ঈশ্বরগুপ্ত সেতু, যেটা বিখ্যাত বাঙালি কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের নামে নামাঙ্কিত। তাঁর বাড়ি ছিল কাঁচরাপাড়ায় এবং গঙ্গার ওপারের জনপদ কল্যাণী। দরগা দেখার পরে আমরা পৌঁছে গেলাম মগরার বাঘাটিতে অবস্থিত ঐতিহাসিক রঘু ডাকাতের কালীবাড়ি। প্রাচীনকালে একসময় এই কালীবাড়িতে ছিল নরবলির প্রচলন। একবার এই পথ দিয়ে যাওয়ার সময় সাধক রামপ্রসাদকে ডাকাতেরা বন্দি বানিয়ে নিয়ে আসে নরবলির জন্য, কিন্তু পরে তাঁর গলায় মা কালীর বন্দনা শুনে এবং মা কালীর মহিমায় রঘু ডাকাতের মন বদলায়। সেই সঙ্গে রামপ্রসাদকে তারা ছেড়ে দেয় এবং নরবলি দেওয়ার প্রচলন বন্ধ হয়ে যায়। এখানকার এই মন্দির খোলা থাকে সর্বক্ষণ, তাই এখানে এলে মন চাইলেই মাকে দর্শন করতেই পারেন। ডাকাতকালী মন্দির দেখার পরে আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী স্টেশন, কিন্তু সেই সময় সেখান থেকে কোনো ট্রেন না থাকায় জনপ্রতি 20 টাকা ভাড়ায় শেরপুরগামী অটোতে পৌঁছে গেলাম কুন্তিঘাট স্টেশন। কুন্তিঘাট স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটেই পৌঁছে গেলাম উডেন হ্যাঙ্গিং ব্রিজ, যার দৃশ্য বেশ লাগলো। শোনা যায় বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার আমলে নির্মাণ হয়েছে এই ঝুলন্ত কাঠের সেতু, যার তলা দিয়ে বয়ে চলেছে কুন্তি নদী। ভারী যানবাহন চলাচল এই সেতুর ওপর দিয়ে একদমই নিষিদ্ধ, সুতরাং কিছু সময় এই জায়গায় কাটাতে বেশ লাগবে। এইভাবেই আজ একদিনের ভ্রমণে আমরা ঘুরে ফেললাম ত্রিবেণী ও তার আশেপাশের বিস্তারিত জায়গা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই একদিনের ভ্রমণ, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আরও এরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এইভাবেই আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার ফিরব কোনো এক নতুন জায়গায় এক নতুন ভিডিওর মাধ্যমে। ততদিন সুস্থ থাকুন এবং পাশে থাকুন বন্ধুরা।